আজকে আমি তোমাদের যে টপিকটা পড়াবো সেটা সাধারণত শর্ট নোট বা লং কোশ্চেন হিসেবে আসে না, বাট ভাইবা বা আইটেমে কিন্তু এখান থেকে প্রশ্ন করা হয়। তাহলে সেই টপিকের নাম হলো ট্রান্সপোর্ট প্রোটিন ইন সেল মেমব্রেন। সেল মেমব্রেন আমরা জেনেছিলাম সেল মেমব্রেন হ্যাজ এ সিলেক্টিভ পারমিবিলিটি, অর্থাৎ সেল মেমব্রেন কি কিছু কিছু সাবস্টেন্সের ক্ষেত্রে সেল মেমব্রেন ইজ হাইলি পারমিয়েবল। সেই সাবস্টেন্সগুলো কি লাইক অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন এবং স্টেরয়েড। এই সাবস্টেন্সগুলো কিন্তু ইজিলি ক্যান ক্রস দ্য সেল মেমব্রেন। H2O বা ইউরিয়া, these are the moderately permeable through the cell membrane, but ions and proteins are impermeable, অর্থাৎ আয়ন্স এবং প্রোটিনস কিন্তু সেল মেমব্রেন ক্রস করতে পারে না। বাট ডেফিনেটলি আয়ন্স বা প্রোটিনস তো আমাদের সেলের ভেতরে লাগবে, তাহলে ডেফিনেটলি এই আয়নটা যদি সেলের ভেতরে এন্ট্রি নিতে যায় তাহলে তার জন্য কিছু হেল্পার লাগবে বা কিছু প্রোটিন লাগবে। সেই প্রোটিনগুলো সেল মেমব্রেনে থাকে, সেগুলোকে কি বলা হয়? মেমব্রেন প্রোটিন বলা হয়। তাহলে এই যে মেমব্রেন প্রোটিন আমি সেটা আগে পড়িয়েছিলাম, এই মেমব্রেন প্রোটিনকে বা ট্রান্সপোর্টারকে আমি দুভাগে ভাগ করেছি, একটা হলো চ্যানেল এবং আরেকটা হলো পাম্প। তাহলে চ্যানেল কি বা চ্যানেলের ক্লাসিফিকেশন তোমাদের জানতে হয়। চ্যানেলের ক্লাসিফিকেশনের মধ্যে প্রথমে তোমাদের জানতে হবে লিকি চ্যানেল। দেখো, লিকি চ্যানেলের এক্সাম্পল হচ্ছে পটাশিয়াম চ্যানেল। লিকি চ্যানেল মানে তোমরা বুঝতে পারছো এই চ্যানেলটা সবসময় ওপেন থাকবে এবং আয়ন্সটা কি হবে ওই চ্যানেলের মধ্যে দিয়ে সেলের বাইরে থেকে সেলের ভেতরে বা সেলের ভেতরে থেকে সেলের বাইরে প্রবেশ করবে। এখন কথা হচ্ছে আয়ন্সটা সেলের বাইরে থেকে সেলের ভেতরে প্রবেশ করবে নাকি সেলের ভেতর থেকে বাইরে যাবে, সেটা কার উপর ডিপেন্ড করছে? সেটা ডিপেন্ড করছে ওই আয়ন্সগুলোর কনসেন্ট্রেশন এবং ইলেকট্রিক্যাল গ্রেডিয়েন্টের উপরে। তাহলে তোমাকে বেসিক একটা জানতে হবে যে আয়ন্সগুলো কোন কোন আয়ন্সগুলো এক্সট্রা সেলুলারলি তাদের কনসেন্ট্রেশন বেশি থাকে এবং কোন কোন আয়ন্সগুলোর ইন্ট্রাসেলুলারলি কনসেন্ট্রেশন বেশি থাকে। এটা যদি জানতে পারো তাহলে চ্যানেলগুলো কিভাবে কাজ করে বা পাম্প কিভাবে কাজ করে সেই কনসেপ্টটা তোমরা বুঝতে পেরে যাবে। তাহলে সেটা কিভাবে মনে রাখবে? তোমরা অনেকেই বাড়িতে বসে ল্যাদ খাও, তো কোনো একদিন সানডেতে তুমি বাড়িতে বসে ল্যাদ খাচ্ছ, হঠাৎ তোমার বাড়িতে একটা গেস্ট এসেছে। তো ডেফিনেটলি যখনই গেস্ট এসেছে, গেস্টকে চা দিতে হবে, কিন্তু চা বানাতে গিয়ে তোমার মা দেখলো যে বাড়িতে চা বানানোর জিনিসপত্র নেই। তখন তোমাকে বললো যে বাবু যা রে বাজার থেকে কিছু নিয়ে আয়। তোমাকে কি কিনতে পাঠিয়েছে? বাইরে, অর্থাৎ তুমি ঘর থেকে ঘরের বাইরে গেছো। কি কিনতে গেছো? বাড়িতে সল্ট ছিল না, তুমি সল্ট কিনতে গেছো বাইরে, তার সাথে চা বানাতে হবে, মিল্ক লাগবে, এবং গেস্ট এসেছে, গেস্টকে তো শুধু চা দিয়ে পাঠালে হবে না, কোল্ড ড্রিঙ্কসও খাওয়াতে হবে। তাহলে এই তিনটে জিনিস আনতে তুমি বাড়ির বাইরে গেছিলে। তাহলে সল্ট মানে কি? সোডিয়াম অ্যান্ড ক্লোরাইড। মিল্ক মানে কি কি রয়েছে আয়ন্স? ক্যালসিয়াম। আর কোল্ড ড্রিঙ্কস মানে বাইকার্বনেট। তাহলে সোডিয়াম, ক্লোরাইড, ক্যালসিয়াম অ্যান্ড বাইকার্বনেট, দিস আয়ন্স আর প্রেজেন্ট ইন হায়ার কনসেন্ট্রেশন ইন এক্সট্রা সেলুলার ফ্লুইড। তাহলে এটা যদি সেল হয়, সেলের বাইরের এই ফ্লুইডটা কি এক্সট্রা সেলুলার ফ্লুইড, তাহলে এক্সট্রা সেলুলার ফ্লুইডে কিন্তু এই কনসেন্ট্রেশন বেশি থাকবে। এবং সেলের ভেতরে তাহলে সোডিয়ামের কনসেন্ট্রেশন কম থাকবে, সেলের ভেতরে ক্লোরাইডের কনসেন্ট্রেশন কম থাকবে, সেলের ভেতরে ক্যালসিয়াম এবং বাইকার্বনেটের কনসেন্ট্রেশন কম্পারেটিভলি কম থাকবে। ওকে, এবং তাহলে আদার্স কী কী আয়ন্স রয়েছে? আদার্স আয়ন্স লাইক ম্যাগনেসিয়াম, ফসফেট, পটাশিয়াম, এই আয়ন্সগুলোর কিন্তু সেলের ভেতরে কনসেন্ট্রেশন বেশি থাকবে। সেলের বাইরে এই আয়ন্সগুলোর সেলের বাইরে কনসেন্ট্রেশন কম থাকবে। বুঝতে পেরেছো? তাহলে এখন যদি আমি বলি যে এই চ্যানেলটার নাম হলো পটাশিয়াম লিকি চ্যানেল, তাহলে পটাশিয়াম যদি লিকি চ্যানেল হয় তাহলে পটাশিয়ামটা বাইরে থেকে ভেতরে যাবে না ভেতর থেকে বাইরে যাবে? তাহলে তোমাকে জানতে হবে পটাশিয়ামের কনসেন্ট্রেশন কোথায় বেশি থাকে। পটাশিয়ামের কনসেন্ট্রেশন কোথায় বেশি থাকে? এটা ইন্ট্রাসেলুলারলি। তাহলে ইন্ট্রাসেলুলারলি পটাশিয়ামের কনসেন্ট্রেশন বেশি থাকে, এবং এটা যদি পটাশিয়াম লিকি চ্যানেল, তাহলে পটাশিয়ামটা কী হবে? ভেতর থেকে বাইরে যেতে হবে, কারণ কি বাইরে পটাশিয়ামের কনসেন্ট্রেশন কম রয়েছে, ভেতরে পটাশিয়ামের কনসেন্ট্রেশন বেশি রয়েছে। আবার এটাকে যদি আমি বলি সোডিয়াম লিকি চ্যানেল, তাহলে কি হবে? সোডিয়ামটা বাইরে সোডিয়ামের কনসেন্ট্রেশন বেশি থাকে, ভেতরে সোডিয়ামের কনসেন্ট্রেশন কম থাকে, তাহলে সোডিয়ামটা বাইরে থেকে ভেতরে যাবে। এই ব্যাপারটা বুঝতে পেরেছো? তাহলে কোনো চ্যানেলের নাম বললে তুমি যদি কনসেন্ট্রেশনটা জানতে পারো তাহলে কিন্তু তুমি বুঝতে পারবে যে ওই চ্যানেল দিয়ে আয়ন্সটা সেলের বাইরে থেকে ভেতরে আসে নাকি ভেতর থেকে বাইরে যায়। তাহলে লিকি চ্যানেল সম্বন্ধে আমরা জানলাম। এরপরে জানতে হবে ভোল্টেজ গেটেড চ্যানেল। এখানে আমরা দুটো শব্দ পেলাম, ভোল্টেজ এবং গেটেড। অর্থাৎ এমন একটা চ্যানেল যার একটা গেট থাকবে। তাহলে এই চ্যানেলটা যদি আমি দেখি, এখানে দেখেন একটা গেট রয়েছে, এবং এই গেটটা কখন ওপেন বা ক্লোজ হবে সেটা ডিপেন্ড করছে ভোল্টেজের উপরে। ওকে, তাহলে ধরে নিলাম প্রত্যেক এক্সাইটেবল টিস্যুর একটা কি থাকে? রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল থাকে, RMP। তাহলে যখনই এই রেস্টিং মেমব্রেন পোটেনশিয়ালের কোনো চেঞ্জেস হবে, অর্থাৎ ধরো করে নিলাম কোনো সেলে রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল রয়েছে -70 মিলিভোল্ট নার্ভ টিস্যুর ক্ষেত্রে, তাহলে এই -70 মিলিভোল্ট থেকে যখন রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল টুয়ার্ডস পজিটিভ হয়ে যাবে, ধরে নিলাম -40 মিলিভোল্ট বা -30 মিলিভোল্ট হয়ে যাচ্ছে, তখন কি হচ্ছে? ভোল্টেজের চেঞ্জ হচ্ছে। ভোল্টেজের চেঞ্জ হওয়ার জন্য এখানে যে চ্যানেলটা ছিল বা যে ভোল্টেজ গেটের চ্যানেলটা ছিল তার কনফরমেশনাল চেঞ্জ হবে, এবং কনফরমেশনাল চেঞ্জ হয়ে যাওয়ার পরেই দেখো এখানে যে গেটটা ছিল গেটটা ওপেন হয়ে গেছে। এটাই হচ্ছে ভোল্টেজ গেটের চ্যানেলের মেকানিজম। তাহলে এক্সাম্পল মনে রাখতে হবে সোডিয়াম চ্যানেল। আর নার্ভ সেলের ক্ষেত্রে কি বললাম? RMP থাকে -70 মিলিভোল্ট, সোডিয়াম চ্যানেল ক্লোজ থাকে। যখনই সেটা লেস নেগেটিভ হয়ে যায় তখন সোডিয়াম চ্যানেলটা ওপেন হয়ে যায়। অ্যাজ লাইক পটাশিয়াম চ্যানেলের ক্ষেত্রেও তাই পটাশিয়াম চ্যানেলের ক্ষেত্রে গেটটা ইন্ট্রাসেলুলারলি থাকে, সোডিয়াম চ্যানেলের ক্ষেত্রে গেটটা দেখো এক্সট্রা সেলুলারলি ছিল। তাহলে
যে নর্মাল আরএমপির ক্ষেত্রে কি হচ্ছে, পটাশিয়ামের চ্যানেলটা যেটা রয়েছে সেটা ক্লোজ রয়েছে, যখনই আরএমপি নেগেটিভ থেকে পজিটিভ হয়ে যায় তখন কিন্তু পটাশিয়াম চ্যানেলটা ওপেন হয়ে যায়। এবং পটাশিয়াম চ্যানেল যদি ওপেন হয়ে যায় তাহলে কি হবে, পটাশিয়াম ভেতর থেকে বাইরে যাবে নাকি বাইরে থেকে ভেতরে যাবে, কী হবে বলো, ডিপেন্ড করছে পটাশিয়ামের কনসেন্ট্রেশনের উপরে। ইন্ট্রাসেলুলারলি পটাশিয়ামের কনসেন্ট্রেশন বেশি থাকে, তাহলে পটাশিয়াম চ্যানেল যদি ওপেন হয়ে যায় তাহলে ভেতরের পটাশিয়ামটা বাইরে বেরিয়ে যাবে। আবার সোডিয়ামের চ্যানেল যদি এখানে ওপেন হয়ে যায় ডিউ টু দ্য চেঞ্জ ইন দ্য আরএমপি, তাহলে কী হবে, সোডিয়ামটা বাইরে থেকে ভেতরে যাবে, কারণ এক্সট্রা সেলুলারলি আমরা জেনেছিলাম সোডিয়ামের কনসেন্ট্রেশন বেশি থাকে, তাহলে সোডিয়ামটা বাইরে থেকে ভেতরে চলে আসবে। এই অবধি বুঝতে পেরেছো, এই কনসেপ্টটা বুঝতে পেরেছো। এরপরে জানতে হবে তোমাদের লিগ্যান্ড গেটেড চ্যানেল বা লাইগ্যান্ড গেটেড চ্যানেল। অর্থাৎ চ্যানেল তার আগে কী নাম রয়েছে, গেটেড, অর্থাৎ এমন একটা চ্যানেল তার একটা গেট থাকবে। তাহলে এই যে চ্যানেলটা দেখতে পাচ্ছি এখানে একটা গেট রয়েছে, তাহলে গেটটা যতক্ষণ ওপেন হচ্ছে ততক্ষণ না কিন্তু আয়ন্সের কোনো এন্ট্রি হবে না। এবং লিগ্যান্ড মানে সেই লিগ্যান্ড কী হতে পারে, কোনো হরমোন বা নিউরোট্রান্সমিটার হতে পারে। অর্থাৎ হরমোন বা নিউরোট্রান্সমিটার এসে প্রথমে কী করবে, এখানে যে লিগ্যান্ড গেটেড চ্যানেল রয়েছে তার একটা স্পেসিফিক রিসেপ্টার রয়েছে, এখানে একটা স্পেসিফিক রিসেপ্টার রয়েছে, এই স্পেসিফিক রিসেপ্টারের সাথে এসে হরমোন বা নিউরোট্রান্সমিটারটা এসে বাইন্ড করবে। আফটার বাইন্ডিং উইথ দিস স্পেসিফিক রিসেপ্টার দেয়ার উইল বি দ্য কনফর্মেশনাল চেঞ্জ ইন দিস ট্রান্সমেমব্রেন প্রোটিন। তার ফলে কী হবে, এই চ্যানেলটা ওপেন হয়ে যাবে এবং তার ফলে ওই যে হরমোন বা নিউরোট্রান্সমিটারটা ছিল সেটা কিন্তু সেলের ভেতরে চলে আসবে। বুঝতে পেরেছো? তাহলে এটা হলো মেকানিজমটা। তাহলে একটা এক্সাম্পল বলে দিই, অ্যাসিটাইল কোলিন রিলিজ ফ্রম দ্য নার্ভ এন্ডিং। এটা নার্ভ সেল দেখতে পাচ্ছ এবং নার্ভ এন্ডিং থেকে কী রিলিজ হয়, অ্যাসিটাইল কোলিন। নাও অ্যাসিটাইল কোলিন বাইন্ড উইথ দ্য AN1 নিকোটিনিক রিসেপ্টর। তাহলে এটা AN1 নিকোটিনিক রিসেপ্টরের সাথে বাইন্ড করবে ইন দ্য মোটর এন্ড প্লেট। সাপোজ এটা হলো মোটর এন্ড প্লেট, তাহলে কী হবে, ওপেনিং অফ দিস চ্যানেল, চ্যানেলটার ওপেনিং হয়ে যাবে, সোডিয়ামের এন্ট্রি হবে এবং সোডিয়ামের এন্ট্রি হয়ে যাওয়ার পরে তারপরে যে মেকানিজমগুলো হয়, অর্থাৎ কী হবে, এখান থেকে যদি নার্ভ সেল থেকে যদি স্টিমুলাস আসে, ইট উইল এক্সাইট দ্য skeletal muscle or a signal will be transported from one nerve to another nerve। এই অবধি আমরা বুঝতে পারলাম। তাহলে তিনটে টাইপের চ্যানেল সম্বন্ধে আমরা জেনে নিলাম। এরপরে জানতে হবে তোমাকে মেকানিক্যালি গেটেড চ্যানেল। মেকানিক্যালি গেটেড অর্থাৎ এখানেও কিছু চ্যানেল রয়েছে, এই চ্যানেলটা কখন ওপেন হবে, ডিউ টু দ্য মেকানিক্যাল স্ট্রেচ ওপেনিং অফ দ্য মেমব্রেন প্রোটিন। মেকানিক্যাল স্ট্রেচ মানে এই ধরে নিলাম আমি টাচ করছি বা পেন সেন্সেশন হচ্ছে, এটা তো আমি বুঝতে পারছি, তাহলে আমি যখনই টাচ করছি এই মেকানিক্যাল প্রেশারের জন্য আমার স্কিনে যে রিসেপ্টারগুলো রয়েছে বা মেমব্রেন প্রোটিনগুলো রয়েছে, মেমব্রেন প্রোটিনগুলো ওপেন হচ্ছে। তার ফলে কী হচ্ছে, মেমব্রেন প্রোটিন ওপেন হয়ে যাওয়ার পরে আয়ন্সের এন্ট্রি হচ্ছে এবং আয়ন্সের এন্ট্রি হয়ে যাওয়ার পরে আমার ওই যে স্টিমুলাসটা সেটা কিন্তু ব্রেনে যাচ্ছে। সো দিস ইজ দ্য এক্সাম্পল অফ দ্য মেকানিক্যাল গেটেড চ্যানেল। এই অবধি আমরা বুঝতে পারলাম। এরপরে তোমাকে জানতে হবে পাম্প সম্বন্ধে। পাম্প কী করে, বেসিক্যালি ট্রান্সপোর্ট সাবস্টেন্স এগেনস্ট দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট অ্যান্ড এগেনস্ট দ্য ইলেকট্রিক্যাল গ্রেডিয়েন্ট। অ্যান্ড ডেফিনেটলি পাম্প কিন্তু এটিপি ইউজ করবে। উইদাউট ইউজ অফ এটিপি পাম্প ক্যান নট ওয়ার্ক। তাহলে দেখো এবারে যদি এটা যদি একটা পাম্প হয়, ধরে নিলাম এই পাম্পের নাম হলো সোডিয়াম পাম্প। তাহলে সোডিয়াম পাম্প নামটা শুনেই তোমাকে বুঝতে হবে যে সোডিয়াম পাম্পটা কী করবে, সোডিয়ামটা ভেতর থেকে বাইরে নিয়ে যাবে নাকি বাইরে থেকে ভেতরে নিয়ে আসবে, কী করে বুঝবে? তাহলে পাম্পের কাজ কি বললাম, এগেনস্ট দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট। সোডিয়ামের কনসেন্ট্রেশন কি থাকে, বাইরে বেশি থাকে, সেলের ভেতরে সোডিয়ামের কনসেন্ট্রেশন কম থাকে। তাহলে সোডিয়াম পাম্প কী করে, এগেনস্ট দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট। তাহলে এই সোডিয়ামটাকে, এখানে সোডিয়ামের কনসেন্ট্রেশন কম রয়েছে, বাইরে সোডিয়ামের কনসেন্ট্রেশন বেশি হতো। যদি সোডিয়াম চ্যানেল হতো তাহলে সোডিয়ামটা বাইরে থেকে ভেতরে আসতো, বাট পাম্প অপোজিট কাজ করবে, যেখানে কনসেন্ট্রেশন যত বেশি তার কনসেন্ট্রেশনটা আরও বাড়ানোর চেষ্টা করবে। তাহলে সোডিয়াম পাম্পের কাজ হলো ভেতরের সোডিয়ামটাকে বাইরে নিয়ে যাওয়া। আবার এরপরে যদি আমি বলে দিই এটা পটাশিয়াম পাম্প হিসেবেও কাজ করে, সোডিয়াম পটাশিয়াম পাম্প। তাহলে কি হবে, পটাশিয়ামের কনসেন্ট্রেশন আমাকে জানতে হবে। ইন্ট্রা সেলুলারলি পটাশিয়ামের কনসেন্ট্রেশন অনেক বেশি থাকে, এক্সট্রা সেলুলারলি পটাশিয়ামের কনসেন্ট্রেশন কম থাকে। তাহলে কি হবে, যদি পটাশিয়াম চ্যানেল হতো তাহলে কি হতো, হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনে আসতো পটাশিয়ামটা, অর্থাৎ পটাশিয়াম সেলের ভেতর থেকে সেলের বাইরে আসতো। কিন্তু পাম্প যেহেতু অপোজিট করবে, এগেনস্ট দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, তাহলে কি হবে, পটাশিয়ামটা এক্সট্রা সেলুলার টু ইন্ট্রাসেলুলারলি আসবে, অর্থাৎ পটাশিয়ামের ইনফ্লাক্স হবে এবং সোডিয়ামের আউটফ্লাক্স হবে। তাহলে সোডিয়াম পটাশিয়াম এটিপিএজের ফাংশন হলো পটাশিয়াম ইনফ্লাক্স অ্যান্ড সোডিয়াম আউটফ্লাক্স। এবং এই সোডিয়াম পটাশিয়াম পাম্প থাকে অল দ্য সেল অফ আওয়ার বডি, এবং এর জন্য ডেফিনেটলি কী লাগবে, এটিপি লাগবে। এবং আমরা এই যে খাবার ইনটেক করি টু জেনারেট ক্যালোরি ও টু জেনারেট এটিপি, আমাদের যত এটিপি জেনারেট হয় তার বেশিরভাগটাই কিন্তু আমাদের বডিতে এই যে প্রত্যেকটা সেলে কী রয়েছে, সোডিয়াম পটাশিয়াম পাম্প রয়েছে, যেগুলোকে টিকিয়ে রাখার জন্য বা যেগুলোকে বাঁচিয়ে রাখার জন্য আমাকে এটিপি বারবার সাপ্লাই করতে হবে। এবং মেজরিটি অফ দ্য এটিপি কিন্তু এই সোডিয়াম পটাশিয়াম পাম্পকেই সাপ্লাই করে। ওকে, তাহলে এই পাম্পের একটা এক্সাম্পল জানলাম। এরপর একটা জানতে হবে পটাশিয়াম হাইড্রোজেন এটিপিএইচ পাম্প। পটাশিয়াম হাইড্রোজেন এটিপিএইচ পাম্প কোথায় থাকে,
প্যারাইটাল সেলে থাকে। প্যারাইটাল সেল মানে স্টোমাক, দিস ইজ দ্য স্ট্রাকচার অফ এ স্টোমাক, এবং এটা হলো প্যারাইটাল সেল। তোমরা অলরেডি জানো যে প্যারাইটাল সেল থেকে কি রিলিজ হয়, প্যারাইটাল সেল থেকে রিলিজ হয় হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl। এখন দেখো তোমাদের এটা জিনিস জানতে হবে যে প্যারাইটাল সেলে কিন্তু HCl তৈরি হয়ে থাকে না। এখানে যদি তৈরি হয়ে থাকতো তাহলে HCl কি করতো, HCl তো সব কিছু ডিস্ট্রয় করে দিত, এখানে তো প্রোটিন রয়েছে, তাহলে এই প্যারাইটাল সেলটাই তো ডিস্ট্রয় হয়ে যেত। তাহলে HCl কিন্তু সেলের ভেতরে থাকে না, প্যারাইটাল সেলের ভেতরে থাকে না, HClটা তৈরি হয় স্টোমাকের মধ্যে। তাহলে এখান থেকে কি রিলিজ হবে, HCl এর জন্য আমার দুটো জিনিস লাগবে, একটা লাগবে H+ আয়ন এবং আরেকটা লাগবে ক্লোরাইড আয়ন। তাহলে এই প্যারাইটাল সেল থেকে H+ আয়ন এবং ক্লোরাইড আয়নকে সিক্রেটেড হতে হবে। তাহলে কিভাবে সেই সিক্রেশনটা হবে সেটা আমরা জেনে নিই। এখন একটা জিনিস জানতে হবে, দেখো এখানে কি থাকে, অ্যাসিডটা এখানে থাকে স্টোমাকের ভেতরে, তাহলে এর পিএইচ কিন্তু অনেক অনেক কম থাকে। এখন পিএইচ যদি এখানে কম থাকে তাহলে এখানে H+ এর কনসেন্ট্রেশন প্রচুর হাই থাকে, খুব হাই কনসেন্ট্রেশন কম্পেয়ার টু প্যারাইটাল সেলে। তাহলে এখানে প্যারাইটাল সেলে রয়েছে আমার H+, এই H+টা কোথা থেকে এলো, H+টা এসেছে সেলের মধ্যে কি থাকে, H2O থাকে, H2OH হাইড্রোলাইজ টু H+ অ্যান্ড OH-। এই H+টা এখন কিন্তু একটা পাম্পের মাধ্যমে এই কারণে আসতে হবে, কারণ কি এই যে লুমিনাল যে সাইডটা বা লুমেন্ট, এখানে তো সেখানে কি হাইড্রোজেনের কনসেন্ট্রেশন তো অনেক বেশি। তাহলে হাইড্রোজেনের কনসেন্ট্রেশন যদি বেশি থাকে তাহলে এই H+কে যদি বাইরে আসতে হয় তাহলে ডেফিনেটলি একটা পাম্প লাগবে, সেই পাম্পের নাম হচ্ছে H+ ATPase পাম্প। কিন্তু শুধু তো H+ হলে হবে না, এখানে কি হয় যখনই H+টা বাইরে বেরিয়ে আসে, H+ আয়নটা বা হাইড্রোজেন আয়নটা, এই পাম্পটার নাম একসাথে হলো পটাশিয়াম হাইড্রোজেন ATPase পাম্প। অর্থাৎ এটা কি করে, পটাশিয়ামটাকে সেলের ভেতরে নিয়ে আসবে, লুমেনের মধ্যে যে পটাশিয়াম ছিল পটাশিয়ামটাকে সেলের ভেতরে নিয়ে আসবে। ওকে, তাহলে দেখো H+ এর কনসেন্ট্রেশন বা হাইড্রোজেনের কনসেন্ট্রেশন এখানে কম রয়েছে, এখানে বেশি রয়েছে, এগেনস্ট দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট কাজ করছে। পটাশিয়াম কনসেন্ট্রেশন লুমেনে কম রয়েছে, প্যারাইটাল সেলের মধ্যে বেশি রয়েছে, এখানেও কিন্তু পটাশিয়ামের ট্রান্সপোর্ট কিন্তু এগেনস্ট দ্য কনসেন্ট্রেশন হচ্ছে। এখানে কি তাহলে এই পাম্পটার নাম কি, পটাশিয়াম হাইড্রোজেন ATPase পাম্প। তাহলে এখন প্যারাইটাল সেলের মধ্যে পটাশিয়াম রইল এবং OH- রয়েছে, এবং এই হাইড্রোক্সিল গ্রুপ ইজ হার্মফুল ফর দ্য সেল। তাহলে এই হাইড্রোক্সিল গ্রুপটাকে কিন্তু সেলে রাখা যাবে না, নাহলে কিন্তু সেলটা ড্যামেজ করে দেবে। তাহলে কি হবে, এর মধ্যে কি হচ্ছে দেখো, এখানে আমার কি রয়েছে প্যারাইটাল সেলের মধ্যে কি মেটাবলিজম হয়, তাহলে মেটাবলিজম যদি হয় সেখানে কি তৈরি হবে, CO2 তৈরি হবে। এই CO2 এই H2ওর সাথে যুক্ত হয়ে কি তৈরি করবে, H2CO3। না H2CO3 ইজ কনভার্টেড টু H+ অ্যান্ড HCO3-। ওকে, তাহলে এখন দেখো এখানে OH তো আগে থেকেই ফর্ম হয়েছিল, এখানে আবার H+ ফর্ম হলো, এই দুটো মিলে কি তৈরি করবে, H2O তৈরি হয়ে গেল। তাহলে কিন্তু সেলের ভেতরে কিন্তু কোনো হাইড্রোক্সিল গ্রুপ থাকলো না, তাহলে তো আর সেলের ড্যামেজ হওয়ার তো কোনো ব্যাপার নেই। কিন্তু এখন প্রশ্ন হলো বাইকার্বনেটের কনসেন্ট্রেশন তো এখানে বেড়ে গেছে, এই বাইকার্বনেটের কনসেন্ট্রেশন বেড়ে যাওয়ার জন্য এই বাইকার্বনেটটা, এখানে একটা ক্যারিয়ার প্রোটিন রয়েছে, এই ক্যারিয়ার প্রোটিনের মাধ্যমে এই বাইকার্বনেটটা, এই পাশে কি রয়েছে, দিস আর দ্য বেজোল্যাটারাল মেমব্রেন বা দিস আর দ্য সার্কুলেটরি সিস্টেম। তাহলে এই বাইকার্বনেটটা কিন্তু এখন সার্কুলেটরি সিস্টেমে চলে যাবে, এবং যখনই বাইকার্বনেটটা সার্কুলেটরি সিস্টেমে যাবে এখানে কি হবে, ঠিক অ্যাট দ্যাট মোমেন্টে ওই পাম্প দিয়ে এখানে যে ক্লোরাইড আয়নটা ছিল সেই ক্লোরাইড আয়নটা সেলের ভেতরে চলে আসবে। অর্থাৎ এটাকে বলা হচ্ছে ক্লোরাইড বাইকার্বনেট এক্সচেঞ্জার। বুঝতে পেরেছো? তাহলে এখন এই মুহূর্তে প্যারাইটাল সেলের মধ্যে কী রয়েছে, ক্লোরাইড আয়নস রয়েছে, বাইকার্বনেট তো এখানে চলে এসেছে ব্লাড সার্কুলেশনে। এই ক্লোরাইড আয়নের কনসেন্ট্রেশন এখানে বেশি থাকে, এবং এই কনসেন্ট্রেশন আয়ন এখানে বেশি থাকার জন্য এখানে কি রয়েছে, আমার ক্লোরাইড চ্যানেল রয়েছে, এই ক্লোরাইড চ্যানেল দিয়ে করে এই ক্লোরাইডটা রিলিজ হয়ে যাবে। তাহলে এখন দেখো স্টোমাকে বা লুমেনে কি রিলিজ হয়েছে, এখান থেকে তো অলরেডি H+ রিলিজ হয়েই ছিল, এবং এখানে ক্লোরাইড চ্যানেল দিয়ে কিন্তু ক্লোরাইডটাও রিলিজ হয়ে গেল। তাহলে এখন কি তৈরি হয়ে গেল, স্টোমাকের মধ্যে H+ আর ক্লোরাইড একসাথে মিশে HCl তৈরি হয়ে যাবে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এই পটাশিয়ামটা তাহলে কি হবে, যতবার HCl তৈরি হবে পটাশিয়াম কনসেন্ট্রেশন কি এখানে বাড়তে থাকবে, তা কিন্তু নয়, এখানে আবার কি থাকে, পটাশিয়াম চ্যানেল থাকে। এই পটাশিয়াম চ্যানেল হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনে পটাশিয়ামটা কিন্তু আবার লুমেনে চলে আসে, অর্থাৎ এই সাইকেলটা কন্টিনিউ হতে থাকে, এই দিক থেকে ক্লোরাইড কিন্তু এখানে আসতে থাকে। অর্থাৎ যত HCl সিক্রেশন হতে থাকবে তত কি হবে, একটা জিনিস মনে রাখতে হবে, তত কিন্তু বাইকার্বনেট প্যারাইটাল সেল থেকে কোথায় চলে যাচ্ছে, ব্লাডে চলে যাচ্ছে বা সার্কুলেশনে চলে আসছে। এবার ব্লাডে যদি বাইকার্বনেটের কনসেন্ট্রেশন বাড়ে তখন কি হবে, ব্লাডটা অ্যাসিডিক হবে না অ্যালকালাইন, তখন ব্লাডটা কিন্তু অ্যালকালাইন হয়ে যাবে, এবং ব্লাড যদি অ্যালকালাইন হয়ে যায় সেই ব্লাড কোথায় যাবে, আবার কিডনিতে যাবে, এবং যে ইউরিনটা তৈরি হবে সেই ইউরিনটা কিন্তু অ্যালকালাইন ইউরিন হবে। অর্থাৎ এই জন্য বলে আমরা যখন খাবার খাই
খাওয়ার পরেই কি হয়, HCl সিক্রেশন হয়। খাওয়ার পরে HCl সিক্রেশন হওয়া হচ্ছে মানে কিন্তু বাইকার্বনেটের কনসেন্ট্রেশন ব্লাড এবং ইউরিনে ইনক্রিজ করছে, এই জন্য এটাকে বলা হয় পোস্ট প্রান্ডিয়াল অ্যালকালাইন ডায়েট। বুঝতে পেরেছো? ওকে, এরপরে এই বেসিকটা বুঝতে পেরে গেছো। এটা কিন্তু তোমাদের লং কোশ্চেন হিসেবে আসে, বাট এটা তোমাদের জিআই সিস্টেমে আলাদা করে পড়ানো হবে, ভাইভাতে কিন্তু তোমাদের প্রশ্ন করা হয়। এরপর জানবো তাহলে ক্যারিয়ার প্রোটিন এর টাইপস সম্বন্ধে। ইউনিপোর্টের কাজ হলো ইট ট্রান্সপোর্ট অনলি ওয়ান সাবস্টেন্স, অর্থাৎ ইউনিপোর্ট কী করবে, যে কোনো একটা সাবস্টেন্সকে সেলের বাইরে থেকে ভেতরে বা ভেতর থেকে বাইরে নিয়ে যাবে। তার ইউনিপোর্টের এক্সাম্পল কী হতে পারে, সোডিয়াম চ্যানেল ইজ এক্সাম্পল অফ ইউনিপোর্ট, পটাশিয়াম চ্যানেল এক্সাম্পল অফ দ্য ইউনিপোর্ট। সিমপোর্ট ট্রান্সপোর্ট টু অর মোর সাবস্টেন্স ইন সেম ডাইরেকশন, এটা অবশ্যই মনে রাখতে হবে। সিমপোর্ট হবে এমন একটা চ্যানেল বা ট্রান্সপোর্টের প্রোটিন যেটা কি করবে, দুটো বা তার বেশি সাবস্টেন্সকে সেম ডিরেকশনে নিয়ে যাবে। এটার এক্সাম্পল অবশ্যই মনে রাখতে হয় সোডিয়াম গ্লুকোজ ট্রান্সপোর্টার, এবং সেটা কোথায় থেকে, ইন্টেস্টাইনে থাকে সোডিয়াম গ্লুকোজ ট্রান্সপোর্টার, বা যেটাকে কী বলা হয় SGLT বলা হয়, সোডিয়াম গ্লুকোজ ট্রান্সপোর্টার, যার কাজ কি হলো ট্রান্সপোর্ট বোথ সোডিয়াম অ্যান্ড গ্লুকোজ কিন্তু দুটোই ট্রান্সপোর্ট করে লুমেন থেকে সেলের মধ্যে নিয়ে আসবে। ওকে, এবং এটার এক্সাম্পল আমরা কোথায় পড়েছিলাম, ওআরএসে কী থাকে, গ্লুকোজও থাকে এবং সোডিয়ামও থাকে, এবং এর ফলে কী হয়, সোডিয়াম এবং গ্লুকোজ খুব সহজেই লুমেন থেকে ইন্টেস্টাইনের যে এপিথেলিয়াল সেল রয়েছে সেখানে কিন্তু এন্ট্রি নিতে পারে। এরপর জানতে হবে অ্যান্টিপোড ট্রান্সপোর্ট সাবস্টেন্স ইন অপোজিট ডিরেকশন কোথায় হচ্ছিল, এই যে এখানে একটা এক্সাম্পল পড়েছিলাম সোডিয়াম পটাশিয়াম ATPH পাম্প, দিস ইজ এক্সাম্পল অফ দ্য অ্যান্টিপোড। আর কোথায় পড়েছিলাম, এখানে H+K+ ATPH পাম্প, এখানেও তো অ্যান্টিপোড হচ্ছিল, হাইড্রোজেন বেরিয়ে যাচ্ছিল এবং পটাশিয়ামের এন্ট্রি হচ্ছিল, এবং এটাকে কি বলে, অ্যান্টিপোডটাকে কাউন্টার ট্রান্সপোর্টও বলা হয়। তাহলে আজকে অনেকটাই ডিটেলস আলোচনা করলাম, প্রত্যেকটাই কিন্তু ভাইভাতে তোমাদের প্রশ্ন করা হয়, এবং কনসেপ্টটা ক্লিয়ার করে নাও, কারণ এই কনসেপ্টটা ক্লিয়ার না করলে এর পরের ক্লাসগুলো কিন্তু সহজে বুঝতে পারবে না। ওকে, তাহলে আজকে আলোচনা করলাম ট্রান্সপোর্ট প্রোটিন ইন দ্য সেল মেমব্রেন সম্বন্ধে। ওকে, চলো, থ্যাংক ইউ।